আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ। সরকারকে বেকায়দায় ফেলতেই এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি, মির্জা ফখরুল। ইসি নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে ইইউ। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। সীমান্তে রাতের আধারে সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ। অত্যাবশ্যকীয় 295 ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। তারেক রহমানের নির্দেশে জুনায়েদ সাকিকে আসন ছাড়লেন বিদ্রোহী প্রার্থী। ভারতে ক্রিকেটারদের যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশকে 270 কোটি টাকা অনুদান দিচ্ছে জার্মানি। রেমিটেন্স নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা। বিদ্রোহী প্রার্থী নিয়ে ঝামেলা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে, সালাউদ্দিন। সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা। মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে 2 স্ত্রীসহ সাবেক সেনা প্রধান আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ হাই কমিশন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করা রাখা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটক সেবা সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। ফলে এখন কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে এক শোক বার্তায় এই প্রতিক্রিয়া জানান তিনি। দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত অমানবিক ও নৃশংস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। এর আগে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করে। শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। নির্বাচন কমিশন তাদের সামনে থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে এবং কমিশন তা যথাযথভাবে মোকাবেলা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ডক্টর ইভার্স ইয়াবস। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এর সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে নেতারা 3টি দাবি উত্থাপন করেন: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বৈঠকে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন যে চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোঠাল সীমান্ত ঘেঁষা এলাকায় রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ বর্ডার গার্ড বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ করে সেখান থেকে সরে যায় বিএসএফ। স্থানীয়দের দাবি, রাতের আধারে প্রায় 1 কিলোমিটার এলাকায় সড়ক তৈরির চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের বাধায় সড়কের কাজ বন্ধ করে বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করে বিএসএফ। নতুন করে 135টি ঔষধকে অত্যাবশ্যকীয় তালিকায় যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে এখন এই তালিকায় ঔষধের সংখ্যা হলো 295টি। এই অত্যাবশ্যকীয় ওষুধ বিক্রির জন্য নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এমনটা জানান। বাংলাদেশের ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কিভাবে নিশ্চিত হব? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ। দেশের জ্বালানি দক্ষতা, ডিজিটাল দক্ষতা এবং নগর উন্নয়ন সহ বিভিন্ন খাতের উন্নয়নে 21.77 মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ প্রায় 270 কোটি টাকা। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ-এর মধ্যে 5টি পৃথক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী। অন্যদিকে জার্মান সরকারের পক্ষে GIZ ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর হেনরিখ জর্গেন সিলিং চুক্তিতে স্বাক্ষর করেন। বিদেশ থেকে আসা পণ্য ও সেবা খাতের ইনওয়ার্ড রেমিটেন্স দ্রুত গ্রাহকের হিসেবে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকিং সময়ের মধ্যে রেমিটেন্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকদের হিসেবে জমা দিতে হবে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে, তবে নিয়ম পুরোপুরি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি। অনেক ক্ষেত্রে তাদের ডেকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বিদ্রোহী প্রার্থীদের নিয়ে ঝামেলা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। সিরিয়ায় উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সরকারি সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে টানা তৃতীয় দিনের মতো তীব্র সংঘর্ষ চলছে। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে অন্তত 46,000-এর বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনীর অপারেশন কমান্ড আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়া ও বানি জায়েদ এলাকায় দুপুর 1:30টা থেকে কারফিউ জারি করে। একই সঙ্গে জানানো হয়, এসব এলাকায় SDF-এর অবস্থান লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক অভিযান চালানো হবে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান মোহাম্মদ হাফিজউদ্দিন জানতান এবং তার 2 স্ত্রীকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। ইতিমধ্যে তাদেরকে আদালতেও হাজির করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP ও স্টার মালয়েশিয়া। সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার 2 স্ত্রী ও অপর 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। সামরিক বাহিনীর একটি ক্রয় প্রকল্পের দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান, তার 2 স্ত্রী ও অপর 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। হাফিজউদ্দিন ও তার 2 স্ত্রীকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেছে মালয়েশিয়ার দুদক AMCC। সেনাবাহিনীর ক্রয় প্রক্রিয়ার দুর্নীতি তদন্তের অংশ হিসেবে ওই 3 জনকে আটক করা হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।